সামাজিক ব্যবসা হলো সামাজিক ব্যবসা হলো এমন একটা নতুন ধরনের ব্যবসার আ চিন্তা, যেটা আমরা প্রমোট করছি, আমরা নিজেরা প্র্যাকটিস করছি। যেটা ব্যবসা মানে হলো মুনাফা করা, হু, হু। ব্যক্তিগত মুনাফা করা এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা। এটি হলো ইকোনমিক্স এর নিয়ম যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে। আমরা বললাম যে এটা ভুল জিনিস। যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে এক রকমের নেশাগ্রস্ত করেছে। এই মুনাফার নেশা। মুনাফার নেশার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই মানুষকে এই মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা আমরা কল্পনা করতে পারি না। আমরা বলছি যে এটা মুনাফা সে করবে, মানে সর্বোচ্চ মুনাফা করবে, কিন্তু অন্য ধরনেরও ব্যবসা আছে। ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে। যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চকরণ। এটাই হুম। হলো নির্দিষ্ট নিয়ম। আমরা বলছি আরেক রকমের ব্যবসা, যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা। মুনাফার জন্য কোন রকমের ইচ্ছা তার না থাকা। মুনাফা বিহীনভাবে কোন মুনাফা, ব্যক্তিগত মুনাফা না নিয়ে হুম। শুধু সমস্যার সমাধানের জন্য ব্যবসা করা। এটাকে আমরা বলছি সামাজিক ব্যবসা। এই অর্থ দিয়ে আমরা সামাজিক ব্যবসাগুলো প্রতিষ্ঠা করছি। একটার পর একটা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করছি। যে কারণে আমরা এটার মধ্যে শরিক হয়েছিলাম। যে আমরা পুরো গ্রামীণ ফোনকেই সামাজিক ব্যবসা করার চেষ্টা করেছিলাম। হুম। সেটা টেলিনরকে আমরা রাজি করাতে পারিনি। কাজেই টেলিনর বলছে যে, "না, আমরা ব্যবসা করব।" তো কাজেই আমরা ওইটা না পেরে শুধু গ্রামীণ টেলিকম আ টেলিকমকে আমরা সামাজিক ব্যবসা হিসেবে রেখেছি। এর থেকে যে মুনাফা হয়, মুনাফার সমস্ত টাকা এই বিভিন্ন সামাজিক ব্যবসা সৃষ্টির কাজে ব্যবহৃত হয়। এখনো তাই হচ্ছে। অ্যাম গ্রামীণ টেলিকমের যে আয় মানে অর্থাৎ ৩৪% ফ্রম গ্রামীণফোন তো সেটার বিভিন্ন সামাজিক ব্যবসার ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করছেন। আমাদের আরেকটি প্রশ্ন এরকম আসে যে এই যে সামাজিক ব্যবসা আপনি কোনটা শুরু করছেন বা কিভাবে শুরু করছেন বা কোনটা চালু করছেন, কোনটা চালু রাখছেন সেই সিদ্ধান্ত আ নেয়ার প্রক্রিয়াটা সম্পর্কে আমাদের বলবেন? কেউ বলে থাকেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ভিশনারি, একজন আ বা স্বাপ্নিক। তিনি যেভাবে চান সেভাবেই সেটি হয়ে থাকে আসলে। অন্য কারো খুব বেশি কিছু বলার বা কওয়ার থাকে না। বা প্রক্রিয়া বা যেটি আমরা বলি। এরকম মানুষ কি শুধু আমাকেই দেখছেন? আর দেশে আরো এরকম মানুষ আছে যারা যে কথা বলে সেটাই হয়। সবাই মেনে নেয়। না, আপনার ক্ষেত্রে এটা হয় এটা কিনা এটা তো সেটা আমরা এটা তো আপনার ভিন্ন ক্ষেত্রে জিনিস। সেটা হয় না। আপনার ক্ষেত্রে সেটা হয় হতে কিনা পারে, যে হতে মানে পারে। আমার 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 ক্ষেত্রে যদি এটা কনভিন্সিং মনে হয়, বোর্ড যদি সেটা গ্রহণ করে, এটা জি, বোর্ডের সিদ্ধান্ত। আমি যত আচ্ছা। কথাই বলি না কেন, শেষ হু, হু। পর্যন্ত এটা মিনিটস এ রাখা হবে যে এটা বোর্ডের সিদ্ধান্ত। ওকে। যে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বলে এটা গ্রহণ করা। এটা এই কার গলার জোর বেশি, কার ক্ষমতার জোর বেশি, কার চিন্তার জোর বেশি, এ এগুলো ভিন্ন জিনিস। এগুলো আইনে দেখে না। আইন দেখে যে বোর্ডের সিদ্ধান্ত কিনা। এই আপনার সামাজিক ব্যবসার যে মডেল যেটার কিছুটা ইন্ট্রোডাকশন আপনি আমাদের দিলেন, সেটা সারা পৃথিবীতে অনেক জনপ্রিয় হয়েছে। অনেক জায়গাতেই আমি এটা নিয়ে অনেক ধরনের আলোচনা শুনি। কি ইউনিভার্সিটিতে, কি রাজনৈতিক অঙ্গনে। আপনি যে সামাজিক ব্যবসাগুলির সাথে ওতপ্রোতভাবে নিজেকে এখনো জড়িয়ে রাখছেন, আমাদের দর্শকরাও অনেকে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এখন আ মানে বয়সটা বলা কিরকম, তারপরেও বলি যে তিনি আসলে ৮০ পেরিয়ে আসছেন। এখনো তিনি আ অনেক তরুণ, অনেক উদ্যমী এবং যে ব্যবসাগুলি তিনি করছেন আমাদের জানার আগ্রহ হচ্ছে সেই ব্যবসাগুলি কেমন করছে? মানে আপনি যেভাবে চিন্তা করছিলেন মুনাফার দিকে বা আম আ উদ্যোগ হিসাবে সবার কল্যাণের দিকে সেইটা আপনি কতটা নিজেকে স্যাটিসফাইড মনে করেন এই ব্যবসাগুলি কিরকম করছে? আমি খুব উৎসাহিত বোধ করি যে এটা সারা দুনিয়া থেকে যে প্রবল সাড়া পাচ্ছি এটার জন্য। বিভিন্ন দিকে এটা আসছে। আজকে বাংলাদেশ হলো এটার কেন্দ্রভূমি। সবাই তাকিয়ে থাকে আমরা কি বলছি, কিভাবে করছি, আমাদের কথা, আমাদের কাজ অনুসরণ করে। এটাকে পৃথিবীর সমস্ত দেশ এটাকে অত্যন্ত সম্মানের চোখে দেখে। এ এই যে বলা হয় যে উনি অনেক সম্মানী, উনার হয়তো বড় রকমের একটা আ গ্রুপ আছে যাতে প্রমোট করার জন্য উনার আ পরিচিতি বাড়ানোর জন্য। এটা আমার পরিচিতি বাড়ানোর জন্য কোনো আ সর আ কোনো প্রতিষ্ঠান নিয়োজিত নাই। হুম, কনসালটেন্সি ফার্ম নিয়োজিত নাই। আমার এটা হলো যে কথাটা বলি সেটা মনে লাগে, মনে দাগ কাটে। যেমন একটা হুম, উদাহরণ দেই। মাঝখানে একটা কথা শুরু করলাম, এটা খুব ইন্টারেস্টিং। যে বললাম যে এই যে আমাদের স্পোর্টস, হুম, খেলাধুলা, হুম, এটার একটা প্রচন্ড রকমের সামাজিক শক্তি আছে যেটা আমরা অবহেলা করি। এবং কথাটা এসছে বাংলাদেশকে কেন্দ্র করে। আমি বলি যে বাংলাদেশে যখন আমাদের ফুটবল আ আ কাপ হ আ ওয়ার্ল্ড কাপ হয়, বাংলাদেশের গ্রামে, গঞ্জে, শহরে, বাড়িতে নানা দেশের পতাকা ওড়ে। আমার কাছে মজা লাগে। এত দেশের পতাকা ওড়ে,
গ্রামে যারা চেনে না, জানে না এরকম দেশের পতাকা ওড়ে। শুধু তাই নয়, তার একটা নিজস্ব ফেভারিট ক্লাব আছে, যে ক্লাবের টিমও জন্য থাকে। সে জান দিয়ে দিতে চায়। জি। এক্কেবারে উদ্বিগ্ন থাকে কি হচ্ছে না হচ্ছে। জিতলে কিরকম জয় জয়কার হয়ে যায়, আর হারলে কিরকম কান্নাকাটির রোল পড়ে যায়। হুম, আমরা যে এটা কেন হয়? যে লোককে চেনে না, সে কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, নাম শুনে নাই কোনোদিন, কিন্তু তার জন্য হুম, জান পরান। আমরা যেটা হলো তার একটা মস্ত বড় শক্তি, এই যে আকর্ষণ করতে পারে, মানুষকে আকর্ষণ করতে পারে। কিন্তু এই শক্তিটা আমরা বাণিজ্যিক ব্যবহার করি, মুনাফার কাজে ব্যবহার করি, entertainment এর ব্যবহার করি, কিন্তু সামাজিক কাজে ব্যবহার করি না। এই কথা বলতে আরম্ভ করলাম, অনেকে শুনতে আরম্ভ করল। তো আমাকে ১ম রিও অলিম্পিকে দাওয়াত করা হলো এই বিষয়ে। হুম, অলিম্পিক কমিটিকে বলার জন্য। যে যেহেতু লেখালেখি হচ্ছে, পত্র-পত্রিকায় হুম, বিষয়টা আসছে। তো আমি গেলাম, বললাম। অনেকে পছন্দ করল বিষয়টা, যে তারা কোনদিন চিন্তা করে নাই যে স্পোর্টস দিয়ে একটা সামাজিক শক্তি দাঁড় করাতে পারে, সামাজিক ব্যবসা সৃষ্টি হতে পারে। হুম, তখন হুম, ফ্রান্স থেকে আমাকে আলাদা করে দাওয়াত করলো। সেদিন এইখানে রিওতেই, ওখানে এন হিদালগো, প্যারিসের মেয়র। হুম, আরো বিশদভাবে জানার জন্য। এরা দীর্ঘ আলাপ হলো তার হুম, স্পোর্টসম্যানদের নিয়ে। পরবর্তীতে আবার সেটা আমাকে প্যারিসে আমন্ত্রণ করলো আরো বৃহত্তর জনসাধারণের জন্য, আ স্পোর্টস লিডারদের সঙ্গে আলোচনা করার জন্য। তখন তারা সিদ্ধান্ত প্রশ্ন করলো, অলিম্পিককে সামাজিক ব্যবসা করা যায় কিনা? আমি বলছি অবশ্যই করা যায়। আমি ব্যাখ্যা দিলাম কিভাবে করা যায়। তারা হুম, খুবই কনভিন্সড হলো। তখন তারা ঠিক করলো, এটা হলো ২০১৮ সাল। হুম, ২০১৮ সালে ঠিক করলো যে তারা প্যারিস অলিম্পিক যেটা হবে 2024 এ, এই বছর ইয়ার 2024 এ হবে, তখন অনেক হুম, হুম, পরের কথা। যে এটাকে সামাজিক ব্যবসা অলিম্পিক করবে। আমাকে শুদ্ধ তারা নিয়ে গেল। আমি তাদের দলের একজন হলাম। প্রেসিডেন্ট ম্যাক্রো একজন, আমি একজন, আর এন হিদালগো। আমরা ৩ হুম, জনের কমিটি। আমরা গেলাম লুজানে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিকে বোঝানো, প্যারিসে যদি তোমরা সিলেক্ট করো প্যারিসকে, তাহলে প্যারিস এইভাবে সোশ্যাল বিজনেস অলিম্পিক করবে। আইওসি রাজি হলো। এখন এই ২০২৪ সাল এসে গেছে, এখন প্যারিসে অলিম্পিক হবে এবং সেটা সামাজিক ব্যবসা অলিম্পিক হবে। এই যে একটা সাধারণ কথা, হুম, হুম, এটা এতজনের মাথায় ধরানো, এতজনকে কনভিন্স করা, এতজনকে এক্সাইটেড করা, এবং সেটা হচ্ছে, এবং আগামী যে যখন অলিম্পিক হবে হুম, আপনারা সবাই দেখতে পারবেন সামাজিক ব্যবসা অলিম্পিক বলতে কি বোঝায়। এটা দেখে এখন তাড়া পড়ে গেছে। আমাদেরকে হুম, এখন বারবার ডাকাডাকি হচ্ছে মিলান থেকে। মিলানে আসছে ২০০০ আ আঠা আর ২৬ সালের উইন্টার অলিম্পিক, মিলান কর্টিনা উইন্টার অলিম্পিক। বলে যে প্যারিসেরটা তো তুমি করে দিয়েছ, আমাদেরটা আরো ভালো করে দিতে হবে তোমাকে। সামাজিক ব্যবসা আরো কি ভাবে সম্পর্কিত হয়। এই যে একটার পর একটা হুম, অলিম্পিক হুম, আসছে, পিয়ংচাং অলিম্পিক হয়ে গেল, সেটা আমাকে ধরতে পারেনি তারা। পিয়ংচাং অলিম্পিক কোরিয়াতে হয়ে যাওয়ার পরে, ২০১৮ সালে হয়ে যাওয়ার পরে হুম, আমাকে নিয়ে গেল পিয়ংচাং এ, যে এইটাকে এখন, যেহেতু এটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এটাকে সামাজিক ব্যবসায় কিভাবে বুঝতে পারছি। রূপান্তরিত করা যায় আমাদেরকে পরামর্শ। এই যে একটার পর একটা মানুষ গ্রহণ করছে, এটা তো আমি তাদেরকে বিজ্ঞাপন দিয়ে গ্রহণ করাচ্ছি না। আমি একটা অ্যা কথা বলছি, তাদের পছন্দ হচ্ছে। পছন্দ হলে আমাকে নিয়ে যাচ্ছে। আমার এখন পৃথিবীর কত জায়গায় এই যে শুধু স্পোর্টস রিলেটেড, আপনি মাঝে দেখবেন পত্রিকাতে ছবি ছাপা হচ্ছে, হুম, হুম, ডক্টর ইউনূস ও ফুটবল ফুটবল বিশ্ব ফুটবল থেকে একটা পুরস্কার দিচ্ছে। রাইট। আমার সঙ্গে ফুটবলের কি সম্পর্ক আছে বলেন? আমাকে না, কেন দিচ্ছে? এই যে একটা কথা তাদের সামাজিক ব্যবসা। মাথায় ঢুকিয়ে দিয়েছি, সামাজিক ব্যবসা। এটা খুবই ইন্টারেস্টিং। আমি আ আ আপনার আরেকটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি যে কর দেওয়া, আপনার কর দেওয়া বিষয়ে অনেকে এইটি বলতে চেষ্টা করেন যে আপনি কর না দিয়ে সে টাকা অনুদান দিয়েছিলেন এবং সেইজন্য আপনি ভেবেছিলেন যে সেই টাকার উপর আসলে কর আ আ দিতে হবে না। কিন্তু আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্টকে, যেইটা ট্রাস্টি আবার আপনি সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে। এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন? নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের, নাকি আপনার উপর একটি জুলুম বলবেন? না, আমি বলব না, ভুল সংবাদ দিচ্ছ তুমি, সেজন্য বলব। ভুল আচ্ছা। সংবাদটা হলো এই, আমার টাকা। আমি রোজগার করি। আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোন কিছুর মালিক হব না। উহু, কাজেই আমি টাকাটা, আমি যেহেতু উপার্জন করেছি, সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি। হুম, আ যেমন আমার কোনো বাড়ি নাই। নিজের নামে, নিজের কোনো বাড়ি নাই, গাড়ি নাই, হুম, জমি নাই, কোনো ব্যবসার আ শেয়ার নাই। আমি কোনটা রাখিনি। এটা আমি ও আম আ মালিকানাবিহীন থাকতে চাই সবসময়। হুম, তো কাজেই এই টাকাটা আমি একটা ট্রাস্টে দিয়ে দিচ্ছি। তো ট্রাস্টে দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উঠলো, এটাকে কর দিতে হবে কিনা? হুম, তখন আমাদের লয়ার বলল যে, "না, এটা যেহেতু আপনি দান করছেন, এটা তার কর দেবার বিষয় না। আপনি তো দানই করে দিচ্ছেন।" তা হুম, আমি বললাম যে, "সেটা আইনে যেভাবে বলে সেভাবে টাকা তো আমি এমনি হুম, দিয়েই দিচ্ছি।
হুম, কাজেই এটা সরকারকে দিলে আমার কোনো অসুবিধা তো নেই। আমি তো হুম, ধরে রাখতে চাচ্ছি না টাকাটা। তখন বলছে আপনার দেওয়ার কোনো কারণ নাই। তখন আমরা এটা পূরণ করে দিয়ে দিলাম। সরকার দিয়ে দিল। তখন সরকার পক্ষ থেকে এনবিআর থেকে বলা হলো যে, "না এটা করযোগ্য টাকা। আপনাকে কর দিতে হবে।" আমাদের লয়ার বলছে দিতে হবে না, উনারা বলছে কর দিতে হবে। তখন আমি বললাম যে, "ঠিক আছে আদালতের কাছে যা আদালত যেটা বলে সেটাই হবে।" আমার মূল জিনিসটা হলো আদালতে গেছি আমি। সরকার কেউ বলে নাই হুম, আমাকে আদালতে যাওয়ার জন্য। আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য। এটা কি কর দিতে হবে না দিতে হবে না। তখন হুম, আদালত বিচার করে বলল কর দিতে হবে। যেদিন আদালতে বলল কর দিতে হবে সেদিনই আমি আদালতে দিয়ে দিছি। কেউ ওকে। আমাকে কর না দেওয়ার অভিযোগ করে নাই, কেউ আমাকে চিঠি লেখে নাই, কিচ্ছু না। ভাবখানাই হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি, কর দিই নাই। কাজেই তার নোটিশ এসছে। তারপরে আমি ওরকম তো না। আমি নিজে স্বতঃপ্রবৃত্ত হয়ে যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না। আর হুম, সরকার বলছে লাগবে। তা আমি বললাম যে তাহলে নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চাও। আদালত থেকে পরামর্শ চেয়েছে। আদালত দিয়েছে পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে। যেই মাত্র বলেছে দিতে হবে সঙ্গে, সঙ্গে চেক কেটে দিয়ে দিয়েছে। ২৪ ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে। এই হুম, এটার টাকার উপর তো আমার লোভ নাই। এই টাকা হুম। ধরে রাখার জন্য তো আমি দিইনি। আমি দান করে দিচ্ছি। ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না এটাই ছিল বিবেচ্য বিষয়। এবং সেটাই আমি প্রার্থনা করেছি। কেউ সরকার পক্ষ থেকে আমাকে একটা চিঠি লেখে নাই। মানে আদালতের অনেকগুলি পর্যায়ে আপনার আইনজীবীরা এই টেক্সটটা যে আপনার উপরে অ্যাপ্লিকেবল না সেটা বলতে চেষ্টা করেছেন। সেজন্য মনে হয় যে আপনি না এটা কোন নিয়ে আসলে পর্যায়ে না। একটাই পর্যায়ে। একটাই পর্যায়ে। শুধু একটারই হয়েছে, একবারই হয়েছে। উম আর বাকিটা হলো এনবিআর আমাকে চিঠি দিচ্ছে যে আপনার কর দিতে হবে। আ ওকে, আমাদের কোয়াসি প্রশ্ন জুডিশিয়াল। হচ্ছে কর দিতে হবে কিনা সেটা আমরা আচ্ছা, করের জন্য আদালতে গিয়ে আচ্ছা। ঠিক আছে। আমি আ এটা কর ফাঁকির বিষয় না। হুম। বাক্কানে এটা কর ফাঁকি দিচ্ছেন উনি। উনি ফাঁকি দিচ্ছেন না। উনি চেষ্টা করছেন জানতে চাচ্ছে আইনটা কি? এটুকু জানতে চাচ্ছি শুধু। আচ্ছা, আইন আদালত প্রসঙ্গে আমি তো আরেক আমি তো আমার রিটার্ন এ তো পরিষ্কার বলেছি আমি যে টাকা দেই নাই এইভাবে দিলাম আপনাদেরকে জমা দিলাম। ওরা বলছে যে না এখানে কর দিতে হবে। তারপর প্রশ্ন উঠল। এটাই হলো বিষয়টা। মানে আপনি জানানোর পরে প্রশ্নটা উঠেছে যে আসলে আপনাকে কর দিতে হবে। মানে আপনি যখন জানিয়েছেন দিতে হবে স্বতঃপ্রণোদিত এবং আমি হয়ে দিয়ে তারপরে দিয়েছি। আমি এবং আমি হ্যাঁ, আমি জানতে চেয়েছি এবং সেটা আমাকে জানিয়েছে আমি তো কর দিয়ে দিয়েছি। এটা আ কর ফাঁকির কোনো বিষয়ই না। যেভাবে বলা হচ্ছে উনি কর ফাঁকি দিচ্ছেন, ধরা পড়ে গেছেন। ধরা কিসের জন্য পড়বেন? উনি তো টাকা নিজের কাছে রাখতে চাচ্ছেন না। আ আ ওই নিজের বিষয়টা টাকা দিয়ে দিচ্ছেন। ওই বিষয়টা আসলে কি বলে যে আপনি যে ট্রাস্ট করতেছেন সেই ট্রাস্টের ট্রাস্টিও আপনি সেজন্য এটাকে কর দিতে হবে বা ওইটা একটু যদি আপনি পরিষ্কার ট্রাস্ট করতেন। করলে আপনি ট্রাস্টি হবেন না? আপনি কি ট্রাস্ট করেছেন কোনদিন? না মানে যে ট্রাস্ট করে সে তো ট্রাস্টি হয়। ব্যাংকিং খাতে নানা ধরনের অব্যবস্থা আছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর বা মারাত্মক কোনো চ্যালেঞ্জের মধ্যে আছে? সরকারও এই চ্যালেঞ্জটার কথা স্বীকার করে কিন্তু তারা করোনা এবং ইউক্রেন যুদ্ধের কথা বলে যে সারা বিশ্ব পড়েছে তাই আমরাও পড়েছি। আপনি এটা কিভাবে দেখেন? মানে আপনি কিভাবে কম্পেয়ার করেন বাংলাদেশ এবং সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থার মধ্যে? সারা বিশ্বের অর্থনীতি নিয়ে তো বাংলাদেশের অর্থনীতির অবস্থা খারাপ সেটা সবাই যেমন বলছে আমাকেও সেভাবেই বলতে হবে। কাজে কিভাবে সমাধান হবে সেটারও বহু সমাধান আ আ বলা হচ্ছে। কাজে এটা সরকার সেটা প্রণিধান করবেন। তাহলে হয়তো অগ্রসর হওয়া যাবে। আম আপনার কাছেও নিশ্চয়ই পরামর্শ চাইতে পারে। একটি অ্যা প্রশ্ন আ এরকম যে আপনি অ্যা যখন সংবাদ সম্মেলন করলেন গ্রামীণ আম আ টে আপনার প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ এগুলি জবরদখল করা হচ্ছে। তখন আপনি এটিও বলেছিলেন যে আপনি কিছু লোক দেখতে পাচ্ছেন যাদেরকে পরিচিত মনে হচ্ছে না। আজকে অনুষ্ঠানের শুরুতেও আপনি বলেছিলেন এই কথা যে এবং আপনার প্রতিষ্ঠান জবরদখল হয়ে যাচ্ছে। আমরা এরকম শুনেছি যে কিছু লোক আপনাদের ধমকিও দিচ্ছে। পুলিশের কাছে আপনি সাহায্য চাচ্ছেন। পুলিশ খুব বেশি আমল করছে না কথাটা। অন্যদিকে পাল্টা একটা সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে যে তাদের রাইটফুল এটা আমাদের জন্য একটু বলবেন যে এখনকার পরিস্থিতিটা আসলে কি আপনার জন্য? বা আপনার গ্রামীণ টেলিকম বা আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি আসলে এটা কিরকম দেখছেন? আ আমরা মানে ভয়ের মধ্যে ভৌগোলিক আছি। অবস্থানে। জি। আমরা আমরা ভয়ের মধ্যে আছি যে এখানে আমাদের আ বিল্ডিং এর সামনে একটা দলীয় একটা সভা যেখানে আমাদের বিরুদ্ধে আ স্লোগান দিচ্ছে। এখানকার ছাত্রদের নিয়ে এসে তাদেরকে আমাদের ঘেরাও করে রাখছে। আমাদের বিল্ডিং ঘেরাও করে রাখছে। কাজেই আমরা খুবই সংকটময় অবস্থার মধ্যে আছি। এটা জানান দেওয়ার, আপনাদের সবাইকে জানান দেওয়ার। আমরা
খুব সহজ অবস্থার মধ্যে নাই। অ্যা অনেকে এই কথা বলে থাকেন প্রফেসর ইউনূস যে, আপনি তো ইচ্ছা করলে এই পৃথিবীর যেকোনো দেশে সেটেল করতে পারতেন। পৃথিবীর যেকোনো দেশের হয়েই আপনার যে আইডিয়া গুলি সেগুলি আপনি ডিসেমিনেট করতে পারতেন। তারপরেও আপনি বাংলাদেশে থাকছেন, বাংলাদেশে থাকাটাকেই আপনি আ মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন। সেটি কারণ আপনি চাইলেই সেটি সম্ভব। সেটি কি আপনার জন্য দিন, দিন কঠিন হয়ে যাচ্ছে বা আপনি এটি কেন করছেন? বা মানে আপ অনেকে বলছেন যে আপনি আপনি আসলে কি হ্যাঁ, আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো আসলে দেশে থাকেন, বিদেশে থাকেন মানে আপনার ভৌগোলিক অবস্থানটা তো আসলে আপনার আইডিয়া গুলির জন্য খুব বড় বাধা না। মানে আপনাকে বাংলাদেশেই কেন থাকতে হবে? এটা অনেকে প্রশ্ন করেন যে মানে আপনি বাংলাদেশে থাকাটাকে কেন প্রেফার করেন? তুমি কি বলছো আমি দেশ ছেড়ে চলে যাই? না আমি বলছি এম আমি এমন জানতে এম বাংলাদেশের মানুষ তো এম এরকম ভাবে এম যে দেশ থেকে যে চলে যেতে এমন পারে সে খুব এমন চলে যায়। না, এ এমন কুসন্তান হলাম দেশের জন্য এখন জি। পরামর্শ দিয়ে আপনি দেশ ছেড়ে চলে যান। এই অবস্থা হলো আমার। না, আমি তো না, না। মনে করি না আমার এই অবস্থা হয়েছে যে আমি দেশেরই সন্তান, এই দেশেই থাকবো। দেশের জন্য যে কাজ করি সেটাই করব। এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব। আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানায় আমি যে কেন ওখানে দেশে থাকছেন? আজকেও একটা হুম, নতুন দেশ থেকে আহ্বান হুম, পেলাম। বলে আমরা হুম, সব ব্যবস্থা করে দেব। এটা আরেকটা নতুন দেশ যোগ হলো আজকেই। হুম। কিন্তু আপনি অ্যা আ আ আপনি বাংলাদেশেই থাকতে চান এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয়। আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে। সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগ মানি লন্ডারিং এর। সেই অভিযোগের ক্ষেত্রে আমি বলা যে হয়েছে বললাম যে আমি তো আমি যে আমি হলো মানে সবচাইতে মানে ডাকু বাংলাদেশে। জি, সবচাইতে বড় ডাকাত এদেশে। কাজেই সেই হিসেবে একটু সবাইকে জানান দেওয়া হচ্ছে। সেই হিসাবে আমি পরিচিত হয়েছি। আমি সবচাইতে বড় ডাকাত। আমি হুম। সবচাইতে সাংঘাতিক আ ব আ মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছি। সেইভাবেই পরিচিত হয়েছি। পরিচয় দিচ্ছে আমার। আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার আ পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য? আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে? ওই যে বললাম যে এটাই হলো আমাদের স্বপ্নের বীজতলা। যে আমাদের স্বপ্নগুলো একটা আসে, একটা নতুন আইডিয়া আসে। সেটা একটা হুম, বীজতলা। এটা আমরা ট্রাই করে দেখি, একটা ছোট আকারে করি। এটা সফল হলে আরেকটু বড় আকারে করি। এটা বাংলাদেশী করি। একবার সফল হলে সারা দুনিয়া এটা লুফে নেয় দেওয়ার হুম, জন্য। সারা দুনিয়ার লোক এখানে আসে, আমাদের লোককে নিয়ে যায়। এভাবে কাজকর্ম করছি। এটা আমরা একটা এই থাকছি বাংলাদেশে, করছি বাংলাদেশে। কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে। আমরা কি করছি, কি চিন্তা করছি, কিভাবে এগুলো আ পরিচালনা করছি। এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি, আমরা একটা নতুন পৃথিবী গড়তে চাই। সেই পৃথিবী হচ্ছে ৩ শূন্যের পৃথিবী। এটাও বহুবার বলা হয়েছে, তার উপরে হুম, বই লিখেছি। ৩ শূন্যের পৃথিবী কি হবে? যে জিরো কার্বন এমিশন হুম, যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। একে রক্ষা করতে হলে আমাদের জিরো কার্বন এমিশন অ্যাচিভ করতে হবে। কাজেই এটা এমন বিশ্ব আমাদের গড়তে হবে যেটা জিরো কার্বন এমিশন এর বিশ্ব হবে। জিরো ওয়েলথ কনসেনট্রেশন। আমরা উন্নয়ন বলছি যে উন্নয়নের সফলতা কোটি কতক মানুষের কাছে যায়। এটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর এই অবস্থা। যে সমস্ত টাকা গুটি কতক মানুষের কাছে চলে যায়। দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে তার 90% যে সম্পদ এটা হয়তো ৫% লোকের কাছে। কাজে 90% ৫% লোকের কাছে রয়ে গেল। এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে। হুম, 90% এর জায়গায় এটা 95% হয়ে যাবে। ওই 5% এর জায়গায় এটা 3% হয়ে যাবে। অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে, হুম। সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে। এটি হলো বর্তমান অর্থনীতির কাঠামো। আমরা বলছি যে এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না। আরেকটা হলো জিরো আনএমপ্লয়মেন্ট। বিশেষ করে আমরা যেটা জোর দিয়ে বলি সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে। কাজেই তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কতদূর নিয়ে যাবো, কোথায় সীমারেখা টানবো এটা ঠিক করতে হবে। সেই পৃথিবীর নাম দিয়েছি আমরা ৩ শূন্যের পৃথিবী ৩০ ওয়ার্ল্ড। আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে জিরো ওয়েলথ কনসেনট্রেশন, জিরো আ আনএমপ্লয়মেন্ট এবং জিরো ওয়েলথ আর্টিফিশিয়াল সরি আ উম জি
গ্লোবাল ওয়ার্মিং জিরো হবে। হুম, এটা যে এই ৩ টা জিরোর মধ্যে আমরা থাকবো। তো সেটা আবার বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। আমরা সেগুলো বিশ্বকে বোঝানোর চেষ্টা করছি। এটার বড় নিয়ামক হবে সোশ্যাল বিজনেস। এই সোশ্যাল বিজনেস এর মাধ্যমে এগুলো করা যাবে। কারণ সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে। সোশ্যাল বিজনেস এবং কত জায়গা থেকে কত ভিন্নভাবে এগুলো প্রসার করা হবে সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয়। আমরা এগুলো ব্যাখ্যা করি আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফতে হয়। ১০৭ টা বিশ্ববিদ্যালয়ের এখন সোশ্যাল বিজনেস সেন্টার আছে। এটার নাম হলো সাধারণত ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার নামে পরিচিত হয়। নিত্য নতুন বিশ্ববিদ্যালয়ের হুম, সঙ্গে যুক্ত হচ্ছে। সর্বশেষ যেটা কিছুদিন আগে আমরা পত্রিকায় দিয়েছিলাম যে ফাইন্যান্স ইউনিভার্সিটি অব হুম, রাশিয়া, ফাইন্যান্স ইউনিভার্সিটি মস্কো। তারা বলছে যে আমরা এখানে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার করব এবং আপনাকে একটা দায়িত্ব দিব। একটা ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আমাদেরকে বানিয়ে দেবেন এবং আপনি সারাক্ষণ এটা তদারকি করবেন। সেটা এই সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে তাদের সঙ্গে জুম মিটিং হবে যে তারা অগ্রসর হচ্ছে। অর্থাৎ এটার গতি শুধু সীমাবদ্ধ কোনো বিশেষ ধরনের কাজে না। চায়না এটার একটা অগ্রগামী দেশ। যেটাতে সোশ্যাল বিজনেস নিয়ে তারা বহু পরিমাণ আ মনোযোগ দিচ্ছে। কাজেই এইটা দুনিয়ার ডানে, বাঁয়ে, উত্তর, দক্ষিণে সবার কাছে আছে। আ গ গ কাজেই সেটাকে আমরাকে তুলে ধরছি। এটার আমাদের বড় বক্তব্যটা হলো যে বর্তমান যে কাঠামোর উপরে বিশ্ব পরিচালনা হচ্ছে, সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিশ্ব। এটা নিজেকে বিনুস বিলুপ্ত করা ছাড়া এটার কোনো গতি নাই। যে পদ্ধতিতে আমরা এগোচ্ছি। কাজেই বিলুপ্ত হওয়ার আগে যদি আমরা নতুন কাঠামো করতে পারি, নতুন সভ্যতা গড়ে তোলা। এই নতুন সভ্যতা গড়ে তোলার জন্য এই সমস্ত আয়োজন হচ্ছে। সেই কারণেই এই পৃথিবীর এত ইন্টারেস্ট দেখছেন যে হুম, আলোচনা দেখছেন যে তারাও হুম, অনুভব করে যে এটার একটা রাস্তা বের করতে হবে। আমরা একটা রাইট। রাস্তা বের করেছি। এটা তাদের কাছে সম্পূর্ণ মনে হচ্ছে নাকি আরো এডিশন দরকার হবে। কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চায়, তারা করছে। তার সঙ্গে আমরা ৩০ ক্লাব। আমরা বলছি যে এটা শুধু মুখে কথা বললে হবে না, এটা কার্যে পরিণত করতে হবে। ৫ জন আ সদস্য নিয়ে ইয়ুথদের মধ্যে প্রচার করার যুবকদের মধ্যে প্রচার করার জন্য ১২ বছর বয়স থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত। এই হুম, বয়সের মধ্যে এই যে ৫ জন মিলে একটা ক্লাব করবে ৩০ ক্লাব। তাদের অঙ্গীকার হবে আমি হুম, ব্যক্তিগতভাবে আ কার্বন এমিশন জিরো করব। আমি ব্যক্তিগতভাবে ওয়েলথ কনসেন্ট্রেশন কে বন্ধ করব। আমি ব্যক্তিগতভাবে আনএমপ্লয়মেন্ট কে বন্ধ করব। এটা হুম, ব্যক্তিগত। আমি এমন কিছু কাজ করব না যাতে এগুলো প্রসারিত হওয়ার সুযোগ পায়। কাজে ৫ জনে প্রত্যেকে এটা যখন সফল করবে তাদেরকে বলা হবে ৩০%। হুম, এই হুম। ৫ জন যদি ৩০% হতে পারে এবং আরো ক্লাব যদি ৩০% সৃষ্টি করতে পারে, আমাদের বক্তব্য হলো তাহলে আমরা ৩০ বিশ্ব গড়তে পারবো। কারণ পুরা ওকে। জিনিসটা সৃষ্টি করছি আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে। এই যে ওয়েস্ট প্রচুর ওয়েস্ট আমরা বর্জ্য। এই বর্জ্যতেই আমরা শেষ হয়ে যাব। হুম, কাজেই আমি বর্জ্যের ১ম আমি যদি ৩০ ক্লাব করি, ১ম কাজ হলো আমি যে জিনিস আমার দরকার নেই সেই জিনিস আমি কিনব না। হুম, কারণ কিনলে এটা ফেলে দিতে হবে। একসময় না একসময় ফেলতে হবে। বর্জ্য প্রতিষ্ঠা। কাজেই বর্জ্যকে পরিত্যাগ করার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। যদি আমার নেহাত দরকারই হয় তাহলে আমাকে সেটা সীমিত করতে হবে। ই রিডিউস ইট। ওকে। তারপর হলো রিইউজ ইট। আবার নতুন করে ব্যবহার করে থাকে। নতুন ভঙ্গিতে আসো। তারপরে হলো যে রিসাইকেল ইট। হুম, যে হুম। আবার এটাকে কাজের মধ্যে লাগিয়ে দিল। এইগুলো প্র্যাকটিস করতে হবে। এই যে প্রত্যেক যুবক যারা তরুণরা এগিয়ে আসছে। কাজেই শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বড় পরিবর্তন আনতে হবে। যেহেতু আমরা বলছি যে চাকরি করা মানুষের ভবিষ্যৎ না। চাকরি করার জন্য মানুষের জন্ম হয় নাই। এটা ওকে। আমাদের একটা ফান্ডামেন্টাল জিনিস। এটা হলো যে আমরা এন্টারপ্রেনিউর। আমরা উদ্যোক্তা। আমাদের জন্ম হয়েছে উদ্যোক্তা হিসেবে। কিন্তু আমরা জোর করে শিখাচ্ছি তোমাকে ভালো করে লেখাপড়া করো, তোমার চাকরি করতে হবে। আমরা হয়ে গেছি দাসপ্রথার শিকার। সে আমরা দাসত্ব গ্রহণ করছি। একবার যদি আমি এটা গ্রহণ করি তাহলে আমি আর এর এ থেকে এ মুক্তি পাবো না। এটা কিন্তু থেকে আমার চিন্তা শক্তি রহিত হয়ে যাবে। এটা থেকে বাইরে কাজেই হওয়া যাবে ওইটাকে না। আমরা নিয়ে আসছি যে এই এন্টারপ্রেনিউর হতে গেলে আরো কতগুলো পরিবর্তন হবে। বিশেষ করে ফাইন্যান্সিয়াল সিস্টেমে বিরাট রকম পরিবর্তন করতে হবে। কারণ এখন হুম, ফাইন্যান্স গরিবের কাছে আসে না। যেটা নিয়ে গ্রামীণ ব্যাংক শুরু হয়েছিল। হুম, ফাইন্যান্স আছে বড়লোকের কাছে। এই হুম। বড়লোকের কাছে আসে বলেই এই ওয়েলথ কনসেন্ট্রেশন সম্ভব হয়েছে। সম্পদের ও কেন্দ্রীকরণ সম্ভব হয়েছে। আমরা যদি এই ব্যাংকিং সিস্টেম পরিবর্তন না করি তাহলে এটা চলতে থাকবে। কাজেই ও আমাদেরকে বড় পরিবর্তন আনতে হবে ব্যাংকিং সিস্টেমের মধ্যে। সেগুলোর জন্য কি পদক্ষেপ নিতে হবে সেগুলো আমাদের আ আলোচনার বিষয় হবে। আমা আমরা 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 মনে হয় যে